আপনি আমার মতো কতজন শিক্ষককে কিনতে পারবেন জানি না, কিন্তু যে ছেলের জন্য আপনি এত সব করতে চাচ্ছেন তাকে স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফেরত নিয়ে যেতে পারেন, ওর পড়ালেখা হবে না। যে ছাত্র একবার জানতে পারে তার শিক্ষকেরা তার বাবার টাকায় কেনা চাকর, সে আর মানুষ হয় না। কথাটি আমি বলতেছিলাম আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা লেখা থেকে। তো বর্তমানে শিক্ষকদের লাঞ্ছনা করা, লাঞ্ছিত করার যে ব্যাপারটা নিয়মিত চলে আসতেছে, যে স্টুডেন্টরা জোর করে তাদের সিগনেচার নিয়ে তাদের পদত্যাগপত্র জমা দিচ্ছে। তো এই ইস্যুস নিয়ে ফেসবুকে আমি একটা পোস্ট করলাম, স্ট্যাটাস করলাম। ওনার নাম হচ্ছে অঞ্জন কুমার দাস। ওনার লেখাটা আমার কাছে ভালো লাগলো, আপনারা চাইলে শুনতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উনি এভাবে লিখেছেন যে মেয়েটি তার শিক্ষিকাকে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর জন্য হাত ধরে টানা হেঁচড়া করেছে, কিংবা যে ছেলেটি তার শিক্ষকের গায়ে হাত তুলেছে, আমি নিশ্চিত বাকি জীবনে তাদের আর পড়াশোনা হবে না। আই রিপিট দ্যাট, বাকি জীবনে তাদের আর পড়াশোনা হবে না। শিক্ষকদের সাথে এসব অসভ্যতা কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারবেন না। সৎ যোগ্য শিক্ষকের ঘাটতি এই সমাজে সবসময়ই ছিল। কোনো শিক্ষক যদি অযোগ্য, অপদার্থ কিংবা দুর্নীতিবাজ হন, তাহলে স্বাভাবিক নিয়মেই তিনি ছাত্রছাত্রীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সম্মান পাবেন না। কিন্তু তাকে বা তাদের অপসারণ করতে হলে তার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছেন। এটা কোনোভাবেই ছাত্রছাত্রীদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এভাবে পুরো শিক্ষক সমাজের জন্য ভীতিকর, অবমাননাকর, উন্মত্ত উদাহরণ আমাদের একেবারে আক্ষরিক অর্থেই আরো নিঃস্ব করে দিবে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে আমরা সবাই চিনি। মাত্র 22 বছর বয়সে প্রথমে মাস তিনেক বেসরকারি মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ এবং পরে রাজশাহী সরকারি কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন 1962 সালের দিকে। শিক্ষকতার জীবনের নানা স্মৃতি নিয়ে 1999 সালে একটি বই বের করেন, নাম নিষ্ফলা মাঠের কৃষক। এই বইয়ে এক হোমরা ছোমরা কর্তৃক স্যারকে অপদস্থ করার একটি প্রচেষ্টার বর্ণনা আছে। ঘটনাটি এরকম, স্যার তখন একটি টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মাধ্যমিকের রেজাল্ট বেরোবার পর ওই ব্যক্তি স্যারের কলেজ এলেন তার ছেলেকে ভর্তি তদবির নিয়ে। সমস্যা হলো, তার ছেলে কলেজে ভর্তির জন্য নির্ধারিত নম্বরের চেয়ে বোর্ড পরীক্ষায় 2 নম্বর কম পেয়েছে। স্বাভাবিকভাবেই স্যার রাজি হলেন না, কারণ তাকে নিতে গেলে ওরকম আরো 40-50 জনকে নিতে হবে। অনেক অনুরোধ উপরোধ করে যখন কাজ হলো না, তখন লোকটি স্যারকে শাসিয়ে গেলেন। কিভাবে ভর্তি না করে থাকা যায় তিনি দেখে নেবেন। এরপর স্যারকে একে একে ফোন করলেন শিক্ষা বিভাগের ডিপিআই শামসুল হক সাহেব এবং প্রাদেশিক পরিষদের স্পিকার আব্দুল হামিদ চৌধুরী। ওনারা কোনোভাবে ভর্তি করানো যায় কিনা সে অনুরোধ করেছিলেন, কিন্তু স্যারের ব্যাখ্যা শুনে নিবৃত হন। পরে ফোন এলো সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রী মফিজ উদ্দিন সাহেবের কাছ থেকে। এবার কোনো অনুরোধ নয়, সরাসরি বলা হলো ভর্তি করানোর জন্য। জবাবে আব্দুল্লাহ আবু সাইদ স্যার বিনীতভাবে বলেছিলেন, আপনি বললে অবশ্যই নেব, আপনি ওর দরখাস্তের উপরে আমাকে লিখিত নির্দেশ দিবেন শুধু। শুনে মন্ত্রী মহোদয় চুপ হয়ে গিয়েছিলেন। ব্যাপারটি ওখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। ওই হোমরা ছোমরা আবার এসেছিলেন স্যারের কাছে ওনার পুত্র সহ। রুমে ঢুকেই ধমক দিয়ে বলেছিলেন, জানেন আপনার মতো 100টা মাস্টারকে আমি কিনতে পারি। স্যারও ছেড়ে দেননি, বলেছিলেন, আপনি কি জানেন আপনার মতো 100টা অশিক্ষিতকে আমি পড়ালেখা শেখাতে পারি। এরপর তিনি অনেক চেঁচামেচি বকাবকি করেছিলেন স্যারকে। সেদিন স্যার খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছিলেন লোকটিকে। ওই কথাটি বলার জন্যই এত লম্বা কাহিনী বলা। আব্দুল্লাহ আবু সাইদ স্যার লোকটিকে বলেছিলেন, আপনি আমার মতো কতজন শিক্ষককে কিনতে পারবেন জানি না, কিন্তু যে ছেলের জন্য আপনি এত সব করতে চাচ্ছেন তাকে স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফেরত নিয়ে যেতে পারেন, ওর পড়ালেখা হবে না। যে ছাত্র একবার জানতে পারে তার শিক্ষকেরা তার বাবার টাকায় কেনা চাকর, সে আর মানুষ হয় না। বিষয়টি এরকমই, যে ছাত্রছাত্রীরা জেনে যায় তারা শিক্ষককে কলার ধরে পদত্যাগ করাতে পারে, তারা ভবিষ্যতে আর যাই পারুক লেখাপড়া করতে পারবে না, ওটা তাদের হবে না।
না, শিক্ষকদের দলীয় লেজুর বৃত্তির সমর্থন আমি করি না। সাইদ স্যার বইতে 1999 সালেই লিখেছেন, সেদিন শিক্ষক সত্তার অহংকারে গলা উঁচু করে তাকে কথাগুলো বলেছিলাম, কিন্তু আজ পেছনের দিকে তাকিয়ে মনে হয় আমার নয়, সারা দেশে সবখানে তার দম্ভই আজ জয়ী হয়ে গেছে। জাতির শিক্ষকেরা আজ ছাত্রদের বাবার পয়সায় কেনা ব্যক্তিগত বৃত্তের কাতারে নাম লিখিয়ে ফেলেছেন। এসব বন্ধ হোক, কিন্তু ছাত্রছাত্রীদের উলঙ্গ বেয়াদবিকে প্রশ্রয় দিয়ে নয়, বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মধ্য দিয়ে। এই দীনতা ক্ষমা করো প্রভু। ওনার স্ট্যাটাসটা আমার কাছে ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আমার মূলত এই ভালো লাগার জায়গা থেকেই আমার ছোট্ট ভিডিওটা করা। ধন্যবাদ।